পাত্রের ছোট ভাইকে প্রপোজ করে দিল অদ্রিতা। বিস্ময়ে হতবাক বাড়ির লোক। কিছুক্ষণ আগেই ছেলে পক্ষ দেখতে এসেছে অদ্রিতাকে। এরই মাঝে এমন কাণ্ড করে বসবে মেয়েটা কেউ কল্পনাও করেনি। পাত্রপক্ষের চোখ মুখ করুণ দেখাচ্ছে। লজ্জায় টলমল করছে পাত্রের ছোট ভাই। বড় ভাইয়ের জন্য দেখতে আসা মেয়েটা এভাবে প্রপোজ করে দেবে তা ধারণার বাইরে। আদ্রিতার বাবা এক গাল হেসে মেয়েকে রুমে পাঠিয়ে দিলেন। আদ্রিতার ভাবখানা এমন যেন কিছুই হয়নি, বরং ডাইনিং থেকে নাশপাতি নিয়ে কামড় বসিয়ে দিল। মেয়ের এমন কাণ্ডে চটে গেলেন লুবনা। মুজাহিদ শেখ কোনো মতে অতিথিদের বিদায় করলেন। লজ্জায় ওনার নাক কাটা গেছে। অদ্রি অদ্রি, বের হ রুম থেকে। আজ তোরই একদিন কি আমারই একদিন। অনেক বেড়ে গেছিস, আজ তোর পিঠে খুন্তি ভাঙবো। শয়তান মেয়ে। লুবনা, তুমি থামবে? দেখো, মেয়ের হয়ে একদম সাফাই গাইবে না বলে দিচ্ছি। তোমার আশকারা পেয়েই এত সাহস হয়েছে ওর। বাবা মায়ের কথা শুনে বের হয়ে আসে আদ্রিতা, হাতে আধ খাওয়া নাশপাতি। কি হয়েছে আম্মু? এত চিৎকার করছো কেন? বাসায় কি ডাকাত পড়লো নাকি? বদমাস মেয়ে, আজ তোর ঠ্যাং ভাঙবো। লাজ লজ্জা বলে কিচ্ছু নেই। শেষমেশ পাত্রের ছোট ভাইকে প্রপোজ করে ফেললি। লুবনা, তুমি থামবে? আমার মেয়ের কোনো দোষ নেই এতে। তুমি চুপ করো। মেয়ের কোনো দোষ নেই। মান সম্মানের কিছু রেখেছে আজ? আদ্রিতা মুখ চেপে হাসলো। নাশপাতিটা টেবিলে রেখে বলল, বলেছিলাম না তোমায় এইসব পাত্র দেখা বন্ধ করো। তুমি শুনেছো আমার কথা? শোনোনি তো? আমি কেন শুনবো তোমার কথা? হ্যাঁ তাই তো, অদ্রি মামুনি, একদম ঠিক বলেছিস। আমি তোকে ফুল সাপোর্ট করছি। লুবনা ন্যাকা ন্যাকা কান্না জুড়ে দিলেন। কপালে হাত রেখে বললেন, আমার পোড়া কপাল বাপ বেটিতে মিলে আমার হাড় মাস কালি করে দিল। এত ভালো পাত্র এসেছে আর এরা পায়ে ঠেলে দিল। খুন্তি হাতে চেঁচামেচি করতে লাগলেন। প্রায় 5 মিনিট একই বুলি আওড়ালেন। বাবা মেয়ের দিকে রক্ত চক্ষু দিয়ে তাকিয়ে তারপরে কিচেনে চলে গেলেন। মুজাহিদ হো হো করে হেসে উঠলেন। অদ্রিতাও হাসতে লাগলো, বাবার কাঁধে মাথা রেখে চোখ বুজে নিল। মুজাহিদ মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, যাই বলিস না কেন, আজ কিন্তু একদমই ঠিক করিসনি। কি করব আবু, এরা তো আজ ফাইনাল ডেট দিয়েই যেতেন, তাই বলে এমন করবি? তোর মামা প্রচণ্ড রেগে আছেন, যাওয়ার আগে ফ্যাস ফ্যাস করেছেন। ধ্যাত, রাখো তো মামার কথা। আমি টাইট দিব, দেখবে সোজা হয়ে যাবে। মুজাহিদ মৃদু হাসলেন। মেয়েটা অবুঝ। মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েরা একটু বড় হলেই মানুষের কাছে দৃষ্টিকটু হয়ে ওঠে। তাদের নানা দিকে বুঝে শুনে চলতে হয়, না হলে চুন থেকে পান খসলেই কেচ্ছা রটে যায়। এই তো কিছুদিন আগের ঘটনা। অদ্রিতারই ক্লাসমেট লিজা। মেয়েটা পড়াশোনাতে বেশ ভালো, মধ্যবিত্ত ফ্যামিলির হাসি খুশি মেয়ে। অ্যাডমিশন টেস্টের জন্য কোচিং করে রোজ। একদিন কোচিংয়ে বয়ফ্রেন্ড আসে। তাদের মাঝে রাগারাগি চলছিল। ওরা নিজেদের মাঝে মিটমাট করতে থাকে। রাগারাগি মিটে যাওয়ায় ছোট্ট করে সেলিব্রেশন করতে ক্যাফেতে যায়। এলাকার কিছু বদ্ধ মস্তিষ্কযুক্ত মানুষের চোখে পড়ে সেটা। ব্যাস হয়ে গেল, মেয়েটাকে খারাপ অবধি বলে দিয়েছে। ও নাকি ছেলেটার সাথে আলাদা এক রুমে সময় কাটিয়েছে। আরও বিশ্রী কিছু ভাষা। তাই মেয়েটার বাবা মা জোর করে অন্য ছেলের সাথে মেয়ের বিয়ে দিয়ে দিলেন। না হলো পড়াশোনা, আর না হলো প্রেমিকের সাথে ঘর। আর সেই থেকেই লুবনা ভয়ে আছেন, যদি তার মেয়েটা কোনো ভুল করে বসে, কি করে সমাজে মুখ দেখাবেন? মধ্যবিত্তদের আর যাই হোক, সমাজের ভয়টা একটু বেশি। দেখো আপা, অদ্রি কিন্তু অনেক বাড়ছে। দুলা ভাই অতি আদরে মাইয়াটারে বাদর বানাইছে। এখনো সময় আছে, মাইয়া বিদায় করো, না হলে কোনো অঘটন করে ফেলবো। বাবলু থাম একটু। জানি অদ্রি একটু বাদর ছেলে মানুষ, তবে আজে বাজে কাজ কখনোই করবে না। আপা, সময় গেলে বুঝবা মেয়ের নামে কোনো কেচ্ছা নাই। এখনই বিদায় করার সঠিক সময়। মুজাহিদ খবরের কাগজ পড়ছিলেন। মেয়ের নামে কথাগুলো হজম করে নিলেও বেশ রাগ হলো। মামার দায়িত্ব পালন না করে পাড়া প্রতিবেশীদের দায়িত্ব পালন কেন করছে? সমালোচনার জন্য পাড়া প্রতিবেশীর কি অভাব আছে? বাবলু, অনেক তো হলো, বোনের কানটা তো পচিয়ে ফেলেছো। নিজের মেয়ের দিকে খেয়াল আছে? দোলা ভাই, থামো তো তুমি। বাবলু, তুই আমার সাথে আয়, রাতে খেয়ে যাবি কিন্তু। মুজাহিদ হাসলেন। মানুষ বিচিত্র রঙের প্রাণী। নিজের ঘরে ঠিক নাই, অন্যের ঘরে এসে আগুন লাগায়। বাবলুর মেয়েটা তো অদৃঢ় ছোট। এই ছোট বয়সে মেয়েটার বিয়ে দিয়ে কি লাভটাই বা হলো? সেই তো সংসারে ঝামেলা আর ঝামেলা। মাঝখান থেকে মেয়েটার জীবন নষ্ট। বিকেলের ঘটনা।
অদ্রি স্কুল থেকে এসে বলল, আপা, এই আপা। কি হয়েছে বল? তুই কি করে প্রপোজটা করলি রে? আমার তো সাহসী হবে না। সাহস থাকতে হয়। ইস, কেন যে আজ স্কুলে গিয়েছিলাম, সিনেমাটা মিস হয়ে গেল। বিছানায় বালিশ দুটো রেখে অদ্রি গম্ভীর দৃষ্টিতে তাকালো। সেতুর কান টেনে দিয়ে বলল, তোর না সামনে পরীক্ষা? পড়াশোনা বাদ দিয়ে আমার সাথে মশকরা করছিস? আহ আপা, ব্যথা পাচ্ছি তো। পড়তে বস, না হলে আম্মুকে গিয়ে বলবো আমার জন্য নয়, এখন থেকে তোর জন্য যেন পাত্র দেখে। বিয়ের পাকনা গজিয়েছে? আমি তো এক পায়ে রাজি। সেতু! অদ্রিজার ধমকে নুয়ে গেল মেয়েটা। টেবিল থেকে বই নিয়ে স্টাডি রুমে চলে গেল। ফোঁস করে দম ফেলো অদ্রিজা। কিছুদিনের মাঝে অ্যাডমিশন নিতে হবে, অথচ মায়ের পাত্র দেখাদেখি শুরু হয়ে গেছে। আচ্ছা, বাবা কি পড়াশোনাতে সাপোর্ট দেবেন? সকাল সকাল বেশ মেজাজে আছেন লুবনা। মায়ের এমন মিষ্টি আচরণে খটকা লাগছে। তীক্ষ্ণ দৃষ্টিতে লুবনার দিকে তাকিয়ে আছে সেতু। তার পরিষ্কার মস্তিষ্ক বলছে আবার 12টা বাজতে চলেছে। কি হয়েছে, খাচ্ছিস না কেন? না মানে আপা এলে খাবো। আচ্ছা তাহলে এটা রেখে দে, অদ্রি এলেই না হয় গরম গরম পরোটা ভেজে দেব। মায়ের এমন নরম আচরণে সেতু হাঁ হয়ে গেল। বাবা ফাইল হাতে কাজ করছেন। টেবিল জুড়ে হরেক রঙের ফাইল। ও দীর্ঘশ্বাস ফেলল। জন্মের পর থেকে বাবাকে ফাইলের গোডাউনে বসে থাকতে দেখেছে, তাই বিষয়টা স্বাভাবিক। মুজাহিদ একটা ব্যাংকে চাকরি করেন। আজ 16 বছর। আগে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ছিলেন। বেতন কম হওয়াতে ছেড়ে দিয়েছেন। মুজাহিদের সামনে চা এগিয়ে দিলেন লুবনা। লুবনার হাতের চা অত্যন্ত বিষাদময়, কারণ অতিরিক্ত চিনি দেন চায়ে। মুজাহিদ তবুও চাটা নিল। গত 22 বছর ধরে এই শরবত চাই পান করে যাচ্ছেন। কখনো রাগারাগি করেননি, বরং সব সময় প্রশংসাই করেছেন। মুজাহিদ চায়ের কাপে চুমুক দিলেন। আজও বললেন, চাটা ভালোই হয়েছে খুব। লুবনা একটু হাসলেন। মুজাহিদের পাশে বসে মিষ্টি কণ্ঠে বললেন, বাবলু যেই সম্বন্ধটা এনেছিল, ওই যে পাত্রের ছোট ভাই শুভ, তো ওরা ওদের ছোট ছেলের জন্যই অদ্রিকে পছন্দ করেছেন। আমি না তোমাকে না বলেই হ্যাঁ বলে দিয়েছি। মুজাহিদ ভ্রু কুঁচকালেন, একটু সময় নিয়ে ভাবলেন। কিছু বলবে তার আগেই অদ্রিতার কণ্ঠ ভেসে এলো, মানা করে দাও, আমি এসব বিয়েতে রাজি না। টিউশনি পড়িয়ে সদ্য বাইরে থেকে আসা ঘামে ভেজা অদ্রির শরীর কাঁপছে। এক কথা বোঝাতে বোঝাতে ক্লান্ত। অদ্রি, ঘরে যা, আমি তোর বাবার সাথে কথা বলছি। তুমি তো আমার বিষয় নিয়েই বলছো মা। আর কতবার বলবো আমি এখন বিয়ে করতে চাই না? আব্বু! চুপ, তোর আব্বু আমায় কি বোঝাবে? ছেলে কুয়েত থাকে। তুই নির্লজ্জের মতো কাজ করেছিস, তারপরেও তারা তোকে বউ হিসেবে চায়। তোর জন্য বড় ছেলেকে বাদ দিয়ে ছোট ছেলেকে বিয়ে করাতে চায়, আর তুই নাকচ করছিস। শোনো আম্মু, আমি এই বিয়ে করব না। ছেলে কে কি করে এই সবে আমার কোনো আগ্রহ নেই। ওনারা বেহায়া না হলে আবার আসতেন না। অদ্রি! মুজাহিদ আহ বলে চেঁচিয়ে উঠলেন। মা মেয়ের মাঝে যেতে চাইছিলেন না উনি, তবুও যেতে হচ্ছে। অদ্রি মা! আব্বু, তুমি অন্তত বিয়ের কথা বলো না। অদ্রির কথায় অসহায় ভাব, চোখে পানি চিকচিক করছে। মুজাহিদ দীর্ঘশ্বাস লুকিয়ে বললেন, তুই যা বলবি তাই হবে। লুবনা রেগে গেলেন, হাতে থাকা গ্লাসটা ধুম করে টেবিলে রাখলেন। চোখে পানি নিয়ে চেঁচাতে লাগলেন, আমার আর কি? আমি এই সংসারের কে? কোনো মূল্য আছে আমার কথার? যা ইচ্ছে তাই করো, কিচ্ছুটি বলবো না। বাপ মেয়েতে আমার মাথাটা চিবিয়ে খেলো। আমিও তো দেখবো কতদিন বিয়ে না করিস তুই। অদ্রিতা সেদিকে কান দিল না, বাবার দিকে মায়াময় দৃষ্টিতে তাকালো। মুজাহিদ চোখ ফিরিয়ে নিলেন। তার এই মেয়েটা বড্ড আবেগে ঠাসা। অদ্রিতার মুখের সাথে নিজের মায়ের মিল পানুনি, আর তাই তো মেয়েটার কথার পৃষ্ঠে কথা বলতে পারেন না। আব্বু! মামুনি, আমি পড়াশোনা করতে চাই। সপ্তাহখানেক আগেই তো রেজাল্ট এসেছে। হ্যাঁ, গোল্ডেন প্লাসটা মিস হয়েছে, তবে প্লাস তো এসেছে। তবে কথা দিচ্ছি এবার আরও মনোযোগ দিয়ে পড়ব। প্লিজ আব্বু। মুজাহিদ চিন্তায় পড়লেন। এই এলাকায় কিছুদিন আগে যা ঘটেছে তাতে অদ্রিতা ভার্সিটিতে গেলে সবাই জ্বলে উঠবে, কলঙ্কের তকমা লাগিয়ে দেবে। তাছাড়া কলেজটা এলাকাতেই ছিল, ভার্সিটি তো 20 কিলোমিটার দূরে। তাও ভালো নয় তেমন। আব্বু! মা, আমি চাই তুই পড়াশোনা কর, কিন্তু সব কিছু মিলিয়ে। মুজাহিদ কথা শেষ করতে পারলেন না। অদ্রিতা ডুকরে কেঁদে উঠল। চাপা কান্নায় আর্তনাদ করছে সে। বাবার দিকে না তাকিয়েই রুমে চলে গেলেন। মুজাহিদের বুকে যেন তীর বিঁধে গেল।
মেয়ের কান্নাটা কিছুতেই সহ্য করতে পারছেন না। কিছু করতে হবে, এভাবে মেয়ের পড়াশোনাটা বন্ধ হওয়া উচিত নয়। বিয়ের বয়স হয়েছে মাত্র, পার তো হয়ে যায়নি। তবে এখান থেকে ভার্সিটিতে কিভাবে পড়বে? ভীষণ মন খারাপ অদ্রিতার। ও খোলা জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল, সুন্দর চাঁদ আকাশের বুকে। তবে সেসব তাকে ছুঁতে পারছে না। ঘড়ির কাঁটা তখন 11টা ছুঁয়েছে। ফোনটা বেজে উঠল, আননোন নাম্বার। আদ্রিতার হৃদয় অনুভূতিহীন। একবার দুবার করে একাধিকবার কল এলো। শেষমেশ কল রিসিভ করলো অদ্রি। তবে দুই প্রান্তের কেউই কথা বলছে না। অদ্রি বড় বিরক্ত হয়ে বলল, হ্যালো, কে বলছেন? কথা না বললে কল কেন করেছেন? আজব লোক। অদ্রি কলটা রাখতেই যাচ্ছিল। ঠিক সেই সময়ে ওই পাশ থেকে পুরুষ কণ্ঠটি বলল, অদ্রি বলছেন? আমি শুভ। শুভর দম ওঠানামা করছে। ফোনের এপাশে থাকা অদ্রি চুপ। ছেলেটা বড় অধৈর্য হয়ে বলল, অদ্রি শুনছেন? মেজাজ চটে যাচ্ছে অদ্রির। এই লোক ফোন নাম্বার পেল কোথায় থেকে? অদ্রি, আপনি শুনছেন? কেন কল করেছেন? শুভ যেন এই কথারই অপেক্ষা করছিল। ও বিলম্ব না করেই বলল, আপনার প্রপোজ আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। অদ্রির মনে হলো শুভর মাথাটা ফাটিয়ে দেবে, আবার মনে হলো নিজের মাথাটা আগেই ফাটানো উচিত। অদ্রি, আপনাকে আমার পছন্দ হয়েছে, আমি বাসায় বলেছি, সবাই মেনে নিয়েছে। আপনার কি মাথা খারাপ শুভ? সরি, আপনি এটা বোঝেননি। আমি বিয়েটা করতে চাই না, সেই জন্য ওই কাজটা করেছি। শুভ হাসলো। আদ্রি যেন বোকায় বনে গেল। এই ঝামেলাটা না জানি কতকাল পোহাতে হয়। অদ্রি, আপনার সমস্ত কথাই বুঝেছি আমি। তবে অনুভূতির কোনো সময় হয় না। আপনি ওভাবে বলার পর আমার আকাশ থেমে গিয়েছিল। বড় ভাইয়ের জন্য বউ দেখতে এসে এমন পরিস্থিতিতে পড়ব, তারই সাথে সেই মেয়েকে পছন্দ করে ফেলবো, সবটা আমার জন্য কঠিন ছিল। বাট আমি সামলে নিয়েছি। আপনার হাত ধরে আজীবন থাকতে চাই আমি। শুভর এতগুলো কথা শুনে অদ্রির মনে হলো মরে যাওয়াই বুঝি ভালো। সে আবারও বলল, বিয়েটা ভাঙার জন্যই অমনটা বলেছে। তবে শুভ সেই কথার ধার ধারছে না। সে বরং বিষয়টা বিনয় স্বরূপ গ্রহণের চেষ্টা করছে। একই সাথে অদ্রির হাত চাইছে আজীবনের জন্য। অদ্রির সমস্ত রাত না ঘুমিয়েই পার হলো। ও বড় বিষণ্ণ অনুভব করছে। শেষ রাতে একটু চোখ লেগেছিল, তবে কুকুরের আওয়াজে সেই ঘুমটাও ভেঙে গেল। দেখা গেল পুরো বাড়ির লোক উঠে পড়েছে। অদ্রি তড়িঘড়ি করে বাইরে এলো। এসে দেখলো বাবা চেঁচামেচি করছেন। সামান্য মুরগিটাও সহ্য হয় না। মুরগি পালানো যাবে না, চোর বাটপারগুলো সব নিয়ে যাচ্ছে। কথায় কথায় জানা গেল অদ্রিদের দুটো মুরগি নিয়ে পালিয়েছে কেউ। সেই জন্যই কুকুরটা চেঁচামেচি করেছিল। তবে দরজা খুলে বের হতেই চোর পালিয়েছে। এদিকে অদ্রির মা লুবনা কান্নাকাটি শুরু করে দিয়েছেন। ওনার এই স্বভাবটা বড় চোখে লাগে। কিছু হলেই দুই চোখ মেলে পানি ঝরাতে থাকেন। মৃদুমন্দ হাওয়ায় চুলগুলো উড়ে যাচ্ছিল। সেই সময় সেতু এসে পাশে বসলো। অদ্রি স্বভাবের কারণে গোসলের পর রোদে এসে বসে, নতবা তার শরীর কাঁপতে থাকে। সেতু মিটিমিটি হাসছে বোনের আচরণ স্বাভাবিক না দেখে। অদ্রি শুধালো, কি সমস্যা? সমস্যা তো তোর, আমার। অদ্রি কেমন করে তাকালো যেন। সেতু কিছুটা গা ছাড়া ভাব দেখাচ্ছে। সেতু, তুই হাসছিস কেন? কারণ তোর দেওয়ানা নিচে বসে আছেন। অদ্রির চোখ বড় হয়ে গেল। দেওয়ানা বলতে কার কথা বলছে সেতু? ছাদ থেকে নেমে অদ্রির মনে হলো বাসা থেকে বের হয়ে যেতে পারলে বুঝি শান্তি মিলত। সোফায় আরাম করে বসে আছে শুভ। তার সমাদর চলছে। লুবনা যেন শুভকে মেয়ের জামায় ধরেই নিয়েছেন। অদ্রিকে দেখে মৃদু হাসলো শুভ। ছেলেটার চোখে মুখে ভালো লাগা। অদ্রি চোখ ঘুরিয়ে নিজের রুমে এসে বসে রইল। খানিক বাদে সেতু এসে বলল, আপু, মা তোকে ডাকছে। কেন? তোর দেওয়ানার সাথে কথা বলার জন্য। আশ্চর্য, আমি জানি না, তুই আয়, নতুবা মা আসবে। অদ্রি গেল না। কপট রাগ দেখিয়ে রুমের দরজা বন্ধ করে বসে রইল। লুবনা এলেন কিছু সময় পরেই। অদ্রি, দরজা খোল। আমার মাথা ব্যথা করছে মা, পরে এসো। এখন তোর মাথা ব্যথা শুরু হলো? বাদরামি জায়গা পাস না। উফ মা। দরজা খুলতে ঘরে প্রবেশ করলেন লুবনা। কণ্ঠ নামিয়ে বললেন, এখনো চুলগুলো ঠিক করিসনি? পাগল তুই। ছেলেটা বসে আছে সেই কখন থেকে। কথার মাঝে তিনি মেয়ের চুল গোছাতে লাগলেন। অদ্রি হাবুলের মতন বসে আছেন। চুল গোছানো শেষ হলে লুবনা বললেন, যা, আর কোনো বাদরামি করবি না। মা, তুমি কি পেয়েছো বলো তো? অদ্রি, মা, আজ না হয় কাল বিয়ে তো করতেই হবে, তাই না? শুভ কতটা ভালো ছেলে সেটা তো দেখেছিসই। বিদেশে বড় চাকরিও করে। পারিবারিক অবস্থাও ভালো। আর কি চাই বলতো মা?
অদ্রি কিছু একটা বলতে নিয়েও থেমে গেল। তার ভালো লাগছে না। এই ঝামেলা কি কখনোই যাবে না? পুকুর পাড়ে এসে বসেছে অদ্রি আর শুভ। শুভ দেখতে সুন্দর, চেহারাটায় মায়াও রয়েছে, তবে অদ্রির হৃদয়ে কোনো অনুভূতি নেই। ওর মন মস্তিষ্ক নিজের ক্যারিয়ারের দিকে চলছে। কত স্বপ্ন, কত আশা। অনেকটা সময় পর শুভ বলল, অদ্রি আপনি আপসেট? সোজা সাপটা বলায় হাসল শুভ। অদ্রি সেই হাসি দেখে বরং বিরক্তই হলো। আপনি বিষয়টা মজার ছলে নিচ্ছেন কেন শুভ? আমি চাই না বিয়ে করতে। কাউকে পছন্দ করেন? অদ্রি সরু চোখে তাকালো। সত্যি বলতে তার পছন্দের কেউ নেই। যদি শুভকে থামাতে পছন্দ আছে কথাটি বলে, তবে মা আজই বিয়ে দিয়ে দেবেন। তাই প্রশ্নটা এড়িয়ে গেল অদ্রি। শুভ কিন্তু নাছোড়বান্দা। সে বলল, যাক এই দিক তাহলে ক্লিয়ারই আছে। আমি জানি আপনি চান না বিয়ে করতে, কারণ আপনার মনে সংশয় বিয়ে হলে আপনি ক্যারিয়ারে বাধাগ্রস্ত হবেন। কথাটা ঠিকই বলেছে শুভ। তবে আদ্রি কিছুই বলছে না। শুভ একটু সাহস সঞ্চয় করে মেয়েটির আরেকটু নিকটে এসে বলল, অদ্রি কিছুটা ভয় পেয়ে বলল, শুভ দূরে সরে বসুন। শুভ মৃদু হাসলো। মেয়েটির এই স্বভাব তার বড় ভালো লেগেছে। যেই মেয়ে নিজেকে শুদ্ধ করে রাখতে চায় সে নিশ্চয়ই স্ত্রী রূপে সেরা। ভয় পাবেন না, এমন কিছু করব না যাতে কলঙ্ক হবে। তবে জেনে রাখবেন এই হাত ছোঁয়ার অধিকার শুভ নিয়েই ছাড়বে। অদ্রি আপনি শুধু আমার, শুধুই আমার। দোটানায় কাটলো দুটো দিন। অদ্রির মন মস্তিষ্কে শুভর বলা কথাগুলো প্রভাব বিস্তার করলো। ছেলেটা এমন করে কথা কেন বলল? অদ্রি নিজেকে সামনে নিল কিছুদিনের মধ্যেই। শুভ নামক মানুষটাকে সে মনেও করলো না। এদিকে কিন্তু সময় পেরিয়ে যাচ্ছে, অ্যাডমিশন টেস্ট ঘনিয়ে আসছে। নানান চিন্তায় বুঁদ হয়ে আছে অদ্রি। তার পড়াশোনায় একেবারেই হচ্ছে না। পড়তে গেলেই মনে হচ্ছে সব নতুন। এই নিয়ে দুদিন কান্নাকাটিও করলো। লুবনা আর মুজাহিদ মেয়েটার অবস্থাটা বুঝতে পারলেন। এদিকে শুভ সব স্বাধীনতা দিতে চায় অদ্রিকে, তাই লুবনাও দ্বিমত করলেন না। মেয়ের পড়াশোনার ব্যাপারে ওনার সিদ্ধান্ত নিলেন মুজাহিদের বন্ধু রৌফ গাজীর বাসায় পাঠাবেন। ভদ্রলোক মুজাহিদের ভাই স্বরূপ। ছোটবেলায় একসাথে ঘুমিয়েছে কত। সব মিলিয়ে একটু হলেও শান্তি পেল অদ্রি। তার পড়াশোনাটা হবে তবে। এখন টার্গেট নিজের স্বপ্নের ভার্সিটি। বাস ড্রাইভারের অশ্রাব্য ভাষায় গালিতে ঘুম ভাঙল অদ্রিতার। মেয়েটা ঈষৎ ভয় পেয়ে গেছে। চোখ পিটপিট করে চাইতেই মনে হলো কি এক নিদারুণ কষ্ট লুকিয়ে ওর মাঝে। এদিকে বাস ড্রাইভার অন্য এক ড্রাইভারের সাথে গালিগালা শুরু করে দিয়েছে। ওর পাশে থাকা নারীটি বোধহয় কিছুটা বুঝতে পেরেছে, তাই ভরসার কণ্ঠে বলল, ভয় পাবেন না, শহরে নতুন। দুই দিকে মাথা কাত করিয়ে হ্যাঁ বোঝালো অদ্রি। সে এমনিতে সাহসী, তবে কেমন যেন একটা ভয় কাজ করছে। ঠিক হয়ে যাবে, শহরে আছেন তো, কত কিছু দেখবেন এমন। অদ্রি আর কিছু বলল না। ঘাড় ঘুরিয়ে চাইল ইট পাথরের আবৃত শহরের পানে। গুমোট বাতাস, অট্টালিকা আর মানুষের গাদাগাদি। এক মুহূর্তের জন্য অদ্রির মনে হলো দম বন্ধ হয়ে আসছে। সে মারা যাবে। একটা নির্দিষ্ট ঠিকানায় পৌঁছালো অদ্রি। তার মাথা ব্যথা করছে। শহরে আসাটা তার জন্য একটা চ্যালেঞ্জ ছিল। বাবা অবশ্য আসতেন, তবে একটা কাজ পড়ে যাওয়ায় আসা হয়ে ওঠেনি। এদিকে অদ্রির ভার্সিটি অ্যাডমিশন টেস্ট কাছে থাকায় একাই আসতে হলো তাকে। সে বেশ বড় মুখ করে বলে এসেছে একাই যেতে পারবে। পথে মা কতবার কল করেছেন সেই হিসেব নেই। যাক, অবশেষে পৌঁছালো অদ্রি। সে কিছুটা ভীত হয়েছিল। একেবারে পাড়াগাঁয়ের মেয়ে সে নয়, তবে ওই যে গণ্ডিটা পেরিয়ে আসা হয়নি, তাই এত ভয়। একটা লম্বা শ্বাস নিয়ে বাড়িটার দিকে এগোলো অদ্রি। ভীষণ সুন্দর বাসাটা। অদ্রির ভালো লাগলো। সে ধীর পায়ে এগিয়ে যেতেই দারোয়ান বললেন, কি চাই? মামা, এটা রৌফ আঙ্কেলের বাসা? জি, আমি ওনার কাছে এসেছি। আমার বাবা ওনার বন্ধু। দারোয়ান একবার ভালো করে অদ্রিকে দেখলো, তারপর কল করলেন কাউকে একটা। অদ্রি ততক্ষণ ওইভাবেই দাঁড়িয়ে রইল। কথা শেষ করে তবেই বাড়ির ভেতরে যাওয়ার অনুমতি পেল অদ্রি। পুরো ব্যাপারটা অদ্রির কাছে শ্বাসরুদ্ধকর ছিল। অদ্রি কিছুটা মন খারাপ করে বাড়ির ভেতরে প্রবেশ করলো। আশেপাশে মানুষ নেই, একদম নীরব পরিবেশ। সেই জন্যই কি না ওর ভয় বেশি। এরই মধ্যে হুট করে ফোনটা বেজে উঠল। চট করে রিসিভ করলো অদ্রি। অদ্রি, আমি শুভ বলছি, আপনি পৌঁছে গেছেন? অদ্রি ভেবেছিল মা ফোন করেছেন, তাই চট করে রিসিভ করেছেন। ওপাশে থাকা শুভ পুনরায় বলল, অদ্রি শুনছেন? জি, পৌঁছে গেছি। কথাটি শেষ করেই কল রাখতে যাচ্ছিল ও, তবে এতে শুভকে অপমান করা হয়, তাই ও পুনরায় ফোনটি তুলল। ওপাশ থেকে শুভ হেসে বলল, ভেবেছিলাম আপনি বুঝি কল রেখে দেবেন। অদ্রি কিচ্ছু বলল না।
শুভই বলল ঠিক আছে, সাবধানে থাকবেন, পরে কল করব। শেষ বাক্যটিতে অদ্রির মনে হলো বড় জোর গলায় বলতে, আর কল করবেন না, আমার ভালো লাগে না। তবে বলা হলো না। অদ্রি ব্যাগ দুটো হাতে তুলে নিয়ে বাড়ির সদর দরজা দিয়ে প্রবেশ করলো। চারপাশের সাজসজ্জা দেখে আনমনে হা হয়ে গেল ও। এই ধরনের বাড়ি সাধারণত সিনেমাতে দেখানো হয়। রউফ আঙ্কেলটা ধনী, তবে এতটা ধনী এটা আশা করেনি ও। ধন সম্পদ মানুষকে অহংকারী করে তুললেও রউফের পরিবার এই দিক থেকে আলাদা। তারা ভীষণ মিশুক প্রকৃতির, বিশেষ করে রফিকের স্ত্রী রোকেয়া। তিনি তো অদ্রিকে কন্যার মতোই ট্রিট করেছেন। অদ্রি ভীষণ অবাক হচ্ছে সব কিছুতে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে অদ্রিকে ঘর দেখিয়ে দেওয়া হলো। আলিশান বাড়ির আলিশান কক্ষ। আদ্রির এবার ভালো লাগছে। এই পরিবেশটা তার পছন্দ হলো। মায়ের সাথে কথা বলে সে গোসল সেরে নিল। জার্নি করায় ক্লান্ত ছিল, তাই তুলতুলে বেডে গা ছোঁয়াতে ঘুম এসে দুচোখ ভরিয়ে দিল। সন্ধ্যায় ঘুম ভাঙল অদ্রির। এবার শরীর চাঙ্গা লাগছে। হাত মুখ ধুয়ে সে এলো ড্রয়িং রুমে। রউফ আর রোকেয়া বসে আছেন চা হাতে। ঘুম ভেঙেছে মা? জি আন্টি, টায়ার্ড ছিলাম তো, তাই অনেকটা সময় ঘুমিয়েছিলাম। ভালো করেছো। এখন বলো, চা খাবে নাকি কফি? চা খাবো আন্টি। আচ্ছা আসো তাহলে। কথাটি বলেই উঠতে নিয়েছিল রোকেয়া। অদ্রি বাধা দিয়ে বলল, কিচেন থেকেই তো আমি নিতে পারবো। রোকেয়া যেন কিছুটা খুশি হলেন। মেয়েটার স্বাভাবিক ভাব তাকে স্বস্তিও দিচ্ছে। কেটলি থেকে গরম গরম চা নিল অদ্রি। চা ওর সব সময় প্রিয়। যে কোনো সময়ে চা পানে অভ্যস্ত সে। কেটলিটা রাখার সময় নজরে পড়ল বৃহৎ জানালা দিয়ে বাগান দেখা যাচ্ছে। সেখানে আবার ফোয়ারাও রয়েছে। রাতের আধারে বড় সুন্দর দেখাচ্ছে। আকাশ সম আগ্রহ নিয়ে ফোয়ারার দিকে এলো অদ্রি। চেয়ে রইল। দারুণ সুন্দর এটি, তাই ছুঁয়ে দেখার লোভ সামলাতে পারেনি। যেই না ছুতে যাবে অমনি একটি কণ্ঠ ভেসে এলো। এখানে কে? পুরুষ কণ্ঠ। অদ্রি সামান্য ভয় পেয়ে গেছে, তাই পেছনে না ঘুরেই বলল, জি আমি। আমি কে? আমি মানে বাক্যটি পুরো করার আগেই পুরুষটি পুনরায় বলল, এখানে কি? এবার অদ্রি আসলেই ভয় পেল। সে ঘুরে তাকানোর সাহস পাচ্ছে না। কণ্ঠটা একটু বেশি ভয়াল যেন। চওড়া দেহের পুরুষটি সামনে এসে দাঁড়ালো। অদ্রি শুকনো ঢোক গিলছে। ছেলেটা বেশ মেজাজ নিয়ে বলল, নাম কি? অদ্রিতা শেখ। ক্লাস? এইচএসসি দিয়েছি। এখানে কেন? এই প্রশ্নের জবাব দিতে গিয়েই যেন বিব্রত হচ্ছে অদ্রি। ও সরু চোখে তাকালো, দেখলো পুরুষটি গম্ভীরভাবে তাকিয়ে আছে। ওর কেন যেন কান্না পাচ্ছে। নিজের সত্তা হারিয়ে ফেলছে যেন। রাগীব, ওকে ভয় দেখাচ্ছ কেন? কণ্ঠটি রোকেয়ার। ধরে প্রাণ ফিরে পেল অদ্রি। তাকালো অসহায় দৃষ্টিতে। রাগীব একটু জোরে হেসে ফেলল। রোকেয়া ছেলের নিকটে এসে বললেন, তুমি কবে ঠিক হবে বলো তো? কখনোই ঠিক হব না আম্মু। বাট ও যে এত ভীতু তা জানতাম না। ভীতু শব্দটি বলায় অদ্রির মুখশ্রী ফ্যাকাশে হয়ে এলো। সে ভীতু? সত্যি কি তাই? বিপরীতে কোনো জবাব এলো না। রোকেয়া আদ্রির মাথায় হাত রাখলেন। ভয় পেও না, ও আমার ছেলে রাগীব, বড় দুষ্টু। উফ আম্মু, বড় দুষ্টু হয়েছে তুমি। বয়স হলো, তবে বুদ্ধিটা হচ্ছে না। অদ্রিকে সরি বলো রাগীব। বাক্যটি বলেই রোকেয়া অদ্রির দিকে তাকালেন। অদ্রি বলল, ঠিক আছে আন্টি, সরি বলতে হবে না। এ কথা বললেও রাগীব কিন্তু সরি বলতে ভুলল না। সেই সাথে রোকেয়া যেন না শুনতে পায়, তাই ফিসফিস করে বলল, ভীতু মেয়ে, ভীতু মেয়ে। অদ্রিতা শেখ আর ভীতু শব্দটি একেবারেই বেমানান। নেহাতি সে ভদ্র, নতুবা রাগীব নামের ছেলেটির গাল লাল করে দিত। নিজ কক্ষে বসে এসবই ভাবছিল সে। এমন সময় কলটা বেজে উঠল। বড় বিরক্ত হলো অদ্রি। রিসিভ করলো না। তবে ওপাশের ব্যক্তিটিও থেমে নেই, লাগাতার কল করে চলেছে। এবার অদ্রি কল রিসিভ করলো, তবে টু শব্দটিও করলো না। ওপাশ থেকে কণ্ঠটি বলল, অদ্রি, আমি শুভ বলছি। শুভ? আপনি কখনোই আমার জন্য শুভ নন। সর্বদা অশুভ হয়ে কেন আসেন বলেন তো? রাগীবের ঘরের লাগোয়া বারান্দাটা একটু বেশি সুন্দর। বিশাল আর খোলা হাওয়াতে এর সৌন্দর্য অধিক চোখে পড়ে। দুদিন ধরেই বারান্দার দিকে নজর যাচ্ছে অদ্রির। মেয়েটা একটা সংকোচ থেকে সেই পথে আর যায়নি। তবে এই ভোরবেলায় লোভটা যেন সামলে উঠতে পারেনি। ভীষণ সুন্দর একটা ঘ্রাণ নাকে এসে ধরা দিচ্ছে। অদ্রি ছুটে গিয়ে নিজের বারান্দায় এসে দাঁড়ালো। এখান থেকে রাগীবের বারান্দাটা দেখা যায়। নানান রঙের ফুল রাখা সেখানে। অদ্রির মন ছুটে যেতে চাচ্ছে। ও বিড়াল পায়ে এগিয়ে গেল।
করিডোর পেরিয়ে আসতেই পায়ের গতি নেমে গেল। রাগীব ঝিম করে এসেছে, উন্মুক্ত শরীরে বিন্দু বিন্দু জলবিন্দু। অদ্রির মনে হলো তার শরীর কাঁপছে, চোখ ঘোলাটে হয়ে আসছে। সরে যেতে চাইলেই রাগীব ডেকে উঠল, দাঁড়াও। থেমে গেল অদ্রির পদযুগল। রাগীব এগিয়ে এসে ওর বরাবর দাঁড়ালো, ক্ষীণ স্বরে বলল, এত ভোরে এখানে কেন? প্রশ্নের উত্তরটি চট করে দিতেই পারছে না অদ্রি। রাগীব কয়েক সেকেন্ড অপেক্ষা করে আশেপাশে তাকালো। কি, আমাকে খুঁজতে এসেছিলে? এবার প্রতিবাদ করলো অদ্রি, দ্রুত সুরে বলল, না তো। তবে এমনি এসেছি। বুঝি, কিন্তু কি বোঝেন? যা বোঝাতে চাও। আমি কখন কি বোঝালাম? আশ্চর্য তো। আর রাগীব কেবল হাসলো। অদ্রি চেয়ে রইল। এই পুরুষটি তার দেখা সব থেকে অদ্ভুত মানুষের মধ্যে পড়ে। টানা পড়াশোনা চলছে অদ্রির। মেয়েটার পরীক্ষা রয়েছে, তাই দম নেয়ার ফুরসত নেই। রোকায় এসে নাস্তা দিয়ে গেলেন। অদ্রির ভালো লাগায় বুক ভরে এলো। মায়া নিয়ে তাকালো। মেয়েটার সেই দৃষ্টি দেখে হাসলেন রোকেয়া। মাথায় হাত বুলিয়ে বললেন, সমস্যা হচ্ছে মা? কিছুটা ভয় হচ্ছে আন্টি। আমার জীবনের ব্যাপারে মনে হচ্ছে। ছি মা, এই পরীক্ষাকে জীবনের সাথে তুলনা কেন করছো? আন্টি ভয় হচ্ছে। ভয় পেও না, ইনশাল্লাহ সব ভালো হবে। অদ্রির মন ভরে উঠল। রোকেয়া চলে গেলে পুনরায় পড়তে লাগলো। কিছু সময় পর মাকে কল করে কথা বলে নিল। ভয়ের চোটে মেয়েটি কান্নায় করে দিল। ওপাশ থেকে সান্ত্বনা দিয়ে লুবনা বললেন, যা হবে ভালোই হবে। চিন্তা করিস না, কাল তোর বাবা আসবেন। ঠিক আছে মা। কল রেখেও বেশ কিছু সময় কাঁদলো অদ্রি। পরীক্ষায় যাওয়ার আগে রোকেয়া এসে দোয়া পড়ে ফু দিয়ে দিলেন। অদ্রির চোখ ভিজে এসেছে। এই মানুষটার প্রতি অদ্ভুত শ্রদ্ধা পাচ্ছে সে। ড্রাইভারের হাত ভেঙেছে। অপ্রত্যাশিতভাবে ঘটনাটা ঘটল। এদিকে অদ্রির লেট হচ্ছে, ওর কান্না পাচ্ছে রীতিমতো। রোকেয়া বিষয়টা বুঝতে পারছেন। ওই মুহূর্তেই বের হচ্ছিল রাগীব। রাগীব, শুনে যাও। গান শুনতে শুনতে বের হচ্ছিল রাগীব। মায়ের ইশারা পেয়ে কাছে এলো। জি আম্মু, কোথাও বের হচ্ছ? অদ্রির পরীক্ষা আছে, নিয়ে যাও। রাগীব যেন চোখ মুখ কুঁচকে ফেলল। রোকেয়া বললেন, ড্রাইভারের হাত ভেঙে গেছে। উফ, এই সময়ে এমনটা হতে হলো। যা, ওর লেট হচ্ছে। কথাটি বলেই অদ্রির দিকে চাইলেন রোকেয়া। মাথায় হাত বুলিয়ে বললেন, যাও মা, রাগীব তোমায় পৌঁছে দেবে। তখন থেকে শুভ নামক মানুষটি কল করেই চলেছে। অদ্রি বিরক্ত হচ্ছে, বারবার কল কেটে দিচ্ছে। তবে ওপাশের ব্যক্তিটিও থেমে নেই, সে লাগাতার কল করে চলেছে। এবার অদ্রির রাগ হলো, তবে পাশে রাগীব থাকায় রাগটি প্রকাশ করতে পারল না। কলও রিসিভ করে ফিসফিস করে বলল, এত বারবার কেন কল করছেন শুভ? আপনার পরীক্ষা আছে না? আমি বিরক্ত হই শুভ, আপনি কেন বোঝেন না? আপনাকে আমার পছন্দ নয়। প্রথমবারের মতো শুভকে এভাবে প্রত্যাখ্যান করলো অদ্রি। শুভ কিন্তু কষ্ট পেল না, বিনিময়ে হেসে বলল, তাতে কি? আশ্চর্য মানুষ আপনি। অদ্রি, আপনাকে আমার অনেক বেশি মনে পড়ে। অদ্রি থেমে রইল, কি বলবে বুঝতে পারছে না। শুভ ওপাশ থেকে বলল, ভালো করে পরীক্ষা দেবেন, আর মনে রাখবেন আপনি আমার। কলটি কেটে যেতে রাগীব বলল, বয়ফ্রেন্ড? অদ্রির শক্তপোক্ত জবাব, না। রাগীব হাসল। সেই হাসিতে কেমন অপমান বোধ করলো অদ্রি। দাঁত কামড়ে বসে রইল। কিছু সময় যেতেই রাগীব বলল, তুমি বড় চালাক মেয়ে। হঠাৎ এটা কেন বললেন? একসাথে দুটো ছেলেকে ঘোরাচ্ছ। অদ্রির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রাগীব হেসে চলেছে। ভয় পেও না, মজা করে বলেছি। এটা কোনো মজার মধ্যে পড়ে না। আপনি এমনটা কেন বললেন? দুঃখে অদ্রির কান্না পেল। রাগীব গাড়ি থামিয়ে বলল, এমনি বলেছি। আপনি এমনি বলেননি, অন্য কিছু মিন করেছেন। আমাকে খারাপভাবে প্রেজেন্ট করলেন। অথচ বিষয়টা এমন নয়। ওই যে ফোনের ওপাশে থাকা ব্যক্তিটি যে ছিলেন, তার নাম শুভ। যে কিনা আমার কেউ না। কেউ না মানে কেউ না। তাকে আমি পছন্দও করি না, একদমই না। কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল অদ্রি। রাগীব বুঝলো সে হয়তো কিছু ভুল করেছে, তবে দুঃখ প্রকাশের ফুসরতও মেলেনি। তার আগে গাড়ি থেকে নেমে গেছে অদ্রি। চোখের জল মুছে এগিয়ে চলেছে কেবল। পরীক্ষা ভালোই হয়েছে। অদ্রির মন কিছুটা ভালো। সে ফুরফুরে মেজাজে বের হতেই দেখলো রাগীব দাঁড়িয়ে আছে। কেন যেন একটা অভিমান এসে চেপে ধরলো ওকে। ও অন্যদিকে চলে যেতে চাচ্ছিল। অমন সময়ে মেয়েটির হাত স্পর্শ করলো পুরুষটি। কোথায় যাও? আপনাকে কেন বলবো? রাগ দেখাচ্ছ? দেখাচ্ছি। বাপ রে, তোমার এত তেজ! তেজ কথাটি বলতেই অদ্রি ঘুরে তাকালো। রাগীব মিটিমিটি হাসছে। ছাড়েন, আপনি অনেক খারাপ, জানি তো। এভাবে হাত ধরে আছেন কেন? ধরলে সমস্যা? অবশ্যই সমস্যা। শুভ এসে আপনাকে ইচ্ছে মতন মারবে। রাগীবের যেন হাসি পেল।
সে অবশ্য হাসিটা লুকিয়ে রাখার প্রয়াস করলো না। অদ্রি অন্যদিক ফিরতেই রাগীব শোধালো, শুভ সাহেবের এত জোর? অদ্রি চুপ। রাগীব আর বিষয়টি ঘাটল না। আলতো হাতে মেয়েটির চুল টেনে বলল, সরি, আসো এবার। অদ্রি চুপ করে চলতে লাগলো। পথে বেশ অনেকবার কথা বলার চেষ্টা করলো রাগীব, তবে অদ্রি চুপ। আশ্চর্য আর অদ্ভুত লাগলেও কোনো এক অদৃশ্য টানেই পুরুষটির প্রতি গাঢ় অভিমান দেখাতে পারছে সে, অথচ বিষয়টি স্বাভাবিক দৃষ্টিতে একদমই স্বাভাবিক নয়। পরের দিন সকাল থেকে মন ভালো নেই অদ্রির। বাবা আসবেন নিতে, অথচ ওর মন যেতে চাইছে না। এই না যেতে চাওয়ার জন্য দায়ী রাগীব। ছেলেটার প্রতি অন্যরকম টান অনুভব হচ্ছে, কিন্তু এটাকে কি বলা যায় সেটা বুঝে আসছে না। এই নিয়েও ভীষণ দ্বিধায় ভুগছে ও। কান্না পাচ্ছে, তবে সেই উপায় নেই। সকাল থেকেই রোকেয়া ভীষণ যত্ন করে চলেছেন। একটু পরপরই দেখতে আসছেন। রোকেয়া না থাকলে সত্যিই কেঁদে ফেলতো। সব থেকে খারাপ লাগছে রাগীব নামের পুরুষটির চোখের দেখাও দিচ্ছে না। লোকটার অন্তরে একটুও কি মায়া নেই? আবার একটা অভিমান জমলো। অতি দ্রুত সব কিছু গুছিয়ে নিল। তখন বাজে 11টা। মুজাহিদ এসে পড়েছেন। আদ্রিও তৈরি, কিন্তু রাগীব নেই। এবার সত্যিই কান্নায় চোখ ভিজে গেল ওর। ব্যাগপত্র নিয়ে বলল, আব্বু তুমি এসো, আমি সামনে আগাই। কথাটি শেষ করেই এগিয়ে গেল অদ্রি। কান্নায় তার চোখ ভেজা, লাল হয়ে আছে মুখটা। বের হতেই চোখ পড়ল রাগীবকে। ছেলেটা একটু দূরে দাঁড়িয়ে, তার পাশে আরেকটি বলিষ্ঠ পুরুষ। দুজন কথা বলছে। অদ্রির ইচ্ছে হলো ছুটে যেতে, তবে কোনো এক অদৃশ্য বল তার পদযুগলকে টেনে ধরল। মুজাহিদ এলেন, শুরু হলো বিদায় পর্ব। অদ্রি গাড়িতে উঠে বসেছে। রাগীব তখনও কাছে আসেনি। অদ্রির অভিমান আরও গভীর হলো, তবে পুরুষটিকে দেখার লোভ সামলাতে পারল না। তবে যখন চাইলো তখন রাগীবকে দেখা গেল না। তার পরিবর্তে দেখা মিলল রাগীবের বন্ধু রাজবীর। চোখ মেলতে অদ্ভুতভাবে শিহরিত হলো অদ্রির সমস্ত শরীর। সে ঘুমিয়ে পড়েছিল মাত্র কিছুদিন সময়েই। ট্রেনের হুইসেল বেজে গিয়েছে, অর্থাৎ ট্রেন চলছে। অদ্রির দুই চোখে ঘুম, ক্লান্ত শরীর। কতদিন পর আবার শহরে যাচ্ছে। সে যে বাবার সাথে এলো, তারপর আর যাওয়া হয়নি। সময় চলে গিয়েছে মাসখানিক। বাইরে রাত্রি নেমে এসেছে, সেই সাথে বাড়ছে ঠান্ডা হাওয়া। ঈষৎ শীত অনুভূত হলো অদ্রির। মনে হচ্ছে একটা শক্তপোক্ত ব্যথা গলা দিয়ে নেমে যাচ্ছে। বেশ কিছুদিন ধরে এমনটা হচ্ছিল, তবে সে পাত্তা দেয়নি। বোধহয় এবার জ্বর এসেই গেল। অদ্রি সিট থেকে নেমে সুটকেস থেকে একটা মোটা চাদর নামিয়ে নিল। তারপর পুরো শরীরে ঝাপটে দিয়ে চোখ বুজল। তবু তার শীত কমল না। বেশ কিছু সময় যেতেই মনে হলো পুরো ট্রেন ভীষণ নীরব, একটা পাখির আওয়াজও নেই। তবে ঘুমের চোটে চাওয়ার মতন শক্তিটুকুও পেল না। পুনরায় ওর ঘুম ভাঙল মাঝ রাতের দিকে। আশেপাশে তাকিয়ে বুঝলো যাত্রীরা সবাই ঘুমিয়ে জল। তবে ওর ঠিক বরাবর একজন ব্যক্তি ভীষণ মনোযোগে বই পড়ছে। এক পাশটা অদ্রির মনে হলো লোকটা ওর পরিচিত। তাই কেমন কৌতূহল জাগলো, তবে উঠে এসে জিজ্ঞাসা করার মতন পরিস্থিতি নেই। পাশে যদি ঝামেলা হয় সেই ভয়ে। তাই বারবার উকি ঝুঁকি দিয়ে সবটুকু চেষ্টা দিয়ে আড়ালে আবডালে মানুষটার মুখশ্রী দর্শন করার প্রয়াস করলো, তবে পারল না। লোকটার আপাদমস্তক বইয়ের আড়ালে। জ্বর হওয়া শরীর নিয়ে অদ্রি আর চেয়ে থাকতে পারছে না। কোনো মতে ব্যাগ থেকে ঔষধ বের করে খেয়ে নিল। আবার কখন যে ঘুমিয়ে পড়ল অদ্রি নিজেও জানে না। ওর ঘুমটি ভাঙল ভোরের দিকে এক পুরুষ কণ্ঠে। অদ্রি চাইলো, দেখতে পেল মুখোশটি। ট্রেন প্ল্যাটফর্মে এসে গেছে। বাক্যটি শেষ হতেই ধড়মড়িয়ে উঠল অদ্রি। ছেলেটা তখন নিজের ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে। অদ্রি একটু জড়ো কণ্ঠে বলল, আপনাকে আগে কোথাও দেখেছি। অদ্রির প্রশ্নটা বড় অদ্ভুত। ছেলেটা হেসে বলল, আমাকে দেখেছেন কি না সেটা তো আপনি বলতে পারবেন, আমি কেমন করে বলবো বলেন। বুদ্ধিমতী অদ্রি কেমন লজ্জা পেল। আজকাল তার মাথাটা গেছে। এই ব্যাপারটা ঘটছে শুভ নামক মানুষটা জীবনে আসার পর। তারপর বুদ্ধি ঘটল রাগীবের সাথে দর্শনের পর। এর থেকে ওর সমস্তটা কেমন গুলিয়ে আসে। মনের ভেতর একাধিক সংশয় তৈরি হয়। ও একটা শ্বাস নিয়ে বলল, না আসলে আমি খেয়াল করতে পারছি না। জবাবের বিপরীতে পুরুষটির তরফ থেকে কোনো জবাব মিলল না। অদ্রি তার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে যেই না পথ চলবে, অমনি ব্যক্তিটি ডেকে উঠল, অদ্রিতা, আপনার পানির বোতল। ব্যক্তিটির মুখে নিজের নাম শুনে যার পরাণে বিস্মিত হলো অদ্রি। তারপর হয়তো কিয়ৎ সেকেন্ড অতিবাহিত হয়েছে। অদ্রি চুপ। ওর মস্তিষ্ক বিভ্রান্ত। কি হলো? একটু আগে কি বললেন? কি বললাম? আমার নাম ধরে রাখলেন, আপনি আদ্রিতা বলে রেখেছেন।
ছেলেটা যেন পালাতে চাইলো। ওর হাতে পানির বোতল ধরিয়ে দিয়ে চট করে নেমে গেল। অদ্রি পুরোপুরি দ্বিধায় পড়ল। ছেলেটাকে চেনা মনে হতে লাগলো। ওর মস্তিষ্ক যখনই বিষয়টা ভাবতে যাবে তখনই ফোনটা বেজে উঠল। শুভ নামক প্যারা আবার কল করেছে। হ্যালো অদ্রি, আপনি কি পৌঁছে গেছেন? শুভ, আপনি কেন বারবার কল করেন আমায়? কারণটা আপনার জানা নয়। আপনি বুঝতে পারছেন না বিষয়টা কত খারাপ হচ্ছে। আর আপনি কেন দেশে পড়ে আছেন? কেন ফ্লাইট মিস দিচ্ছেন বারবার? শুভ কথা বলল না। অদ্রির খারাপ লাগছে। সে কখনো চায় না তার জন্য কেউ কষ্ট পাক। ও নিজের দুঃখটুকু লুকিয়ে বলল, শুভ, আপনাকে আমার কসম দিলাম আর কখনো কল করবেন না আমায়, কখনো না। বাক্যটি শেষ করে কল কেটে দিল অদ্রি। শুভ ঠায় দাঁড়িয়ে রইল, ফোনের দিকে চেয়ে রইল কিয়ৎকাল। তারপর হুট করে দুই চোখের কার্নিশ বেয়ে নোনা জল নেমে গেল। অস্পষ্ট সুরে আওড়ালো, অদ্রি, এত চেয়েও কেন আপনাকে ভুলতে পারছি না আমি? এ কেমন নেশা হলো আমার? শুভ প্রশ্ন করলো তো ঠিকই, তবে উত্তর দেবার মতো কেউ কি আছে? নেই। শুভর প্রশ্ন, অনুভূতি কিংবা দুঃখ সবটাই ওর একান্ত। এই একান্ত দুঃখের বিপরীতে কোনো উত্তর থাকে না। বাড়ির ভেতরে প্রবেশের জন্য অদ্রি এক পা এগিয়েছে মাত্র। অমনি একটি কণ্ঠ ভেসে এলো, ভীতু মেয়ে, আসার সময় হলো তবে। কণ্ঠটি একদম হৃদয়ে এসে লাগলো অদ্রির। ও পা নামিয়ে ফেলল। কয়েক সেকেন্ডের মধ্যেই সম্মুখে উপস্থিত হলো রাগীব। তার চোখে মুখে হাসির মেলা। অদ্রি হা হয়ে তাকিয়ে। রাগীব নামের পুরুষটি যেন আগের থেকেও বেশি সুন্দর হয়ে গেছে। অদ্রিমা এসেছো? রোকেয়া দোতলা থেকে নামতে নামতে কথাটি বললেন। অদ্রি মৃদু হেসে এগিয়ে গেল। একে অপরের আলিঙ্গন হলো। আপনি ভালো আছেন আন্টি? হ্যাঁ মা, ভালো আছি। তুমি এত লেট করলে যে? বাড়িতে যাওয়ার পর একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। আচ্ছা ঠিক আছে, চোখে মুখে পানি দিয়ে আসো। এতটা জার্নি করলে? অদ্রি মাথা দুলিয়ে সম্মতি জানালো। রাগীব তখনও চেয়ে আছে। অদ্রিও চাইলো তার দিকে। অমনি দুজনের চোখাচোখি হলো। রাগীব অদ্ভুতভাবে হাসলো। অদ্রিও লজ্জায় মাথাটা নুয়ে ফেলল। তখন গভীর রাত। অদ্রি ঘুমিয়েছিল। হুট করে একটা স্বপ্নে তার ঘুম ভেঙে গেল। দুই চোখ বিভ্রান্ত, আতঙ্কগ্রস্ত। ভালোবাসাটা কি আমার একা? রাগীব কথাটি বলে কান্নায় ভেঙে পড়ল অদ্রি। সে অদ্ভুত এক স্বপ্ন দেখেছে, যেই স্বপ্নের কোনো আগামাথা নেই। কেমন যেন সমস্ত রাত অদ্রির দুই চোখে ঘুম নেই। সে ঘুমাতে পারল না হাজারো চেষ্টা করেও। শেষমেশ রুম থেকে বেরিয়ে এলো। পুরো বাড়ি ঘুরঘুর করে যেই না ফিরতে যাবে, অমনি রাগীবের ঘরের দরজাটি খুলে গেল। রাতের পোশাক পরা রাগীবের চেহারাটা মলিন। মলিন তো অদ্রির মুখশ্রীও। তবে দুজনে কি একই বিষয় ভাবছে? মাত্র 3 দিন। 3 দিন হলো অদ্রি আর রাগীবের সম্পর্কের। অদ্রি এখনো ভাবতে পারে না সে কাউকে ভালোবেসে ফেলেছে। কি আশ্চর্য, এমনটা সে তো স্বপ্নেও ভাবতে পারে না। ভবিষ্যতেরই বা কি হবে, এমন নানান কথাই ভাবছিল আদ্রি। রাগীব ড্রাইভ করছে। মেয়েটি অন্যমনস্ক ভাব অনুভব করে গাড়ি থামালো। কি হয়েছে? কি ভাবছো? ভাবছি কেমন করে 3টা দিন পেরিয়ে গেল। আমি কাউকে ভালোবেসে ফেললামই বা কেমন করে? সবটা এত দ্রুত আর অবিশ্বাস্য যে। রাগীব হেসে মেয়েটির হাত টেনে নিল। চুমু খেলো হাতের উল্টো পিঠে। সম্পর্ক নিয়ে খুশি নও? এমনটা নয় রাগীব, বাট আমার ভাবতে কষ্ট হচ্ছে। প্রথম সম্পর্কে এমনটা হওয়া অস্বাভাবিক না। অদ্রি কেবল হাসলো, কিচ্ছু বলল না। রাগীব পুনরায় গাড়ি চালাচ্ছেন। মৃদু মন্দ হাওয়া অনুভব হতেই দুই চোখ বন্ধ করে রইল অদ্রি। ওর দিকে তাকিয়ে রাগীবের মনের ভেতরে শত প্রজাপতি উড়ে যেতে লাগলো। অদ্ভুত লাগে সবটা। অদ্রির সাথে রাগীবের সম্পর্কটা খুব দ্রুতই আগাচ্ছে। রাগীব যত্নশীল, সর্বদা খোঁজ খবর রাখে। মাঝে মাঝে অদ্রির মনে হয় এই পৃথিবীটা এত সুন্দর রাগীবের সাথে সম্পর্ক না হলে ও সত্যিই জানতো না। স্বভাবতই গোসল শেষে চুল শুকাচ্ছে অদ্রি। তার চুলগুলো রাগীব একটু বেশি পছন্দ করে। যখনই কাছে আসবে তখনই ছুঁয়ে দেখবে। চুলের গন্ধ নিয়ে বলবে, এই চুলে মাদক রয়েছে। আদ্রি তখন কি এক লজ্জায় নুয়ে থাকে। অথচ কোনো কালেই সে লাজুক ছিল না। সব কেমন স্বপ্ন এক ঘোর। অদ্রি চোখ বন্ধ করেও রাগীবের উপস্থিতি টের পেল। এর কারণ ছেলেটার গায়ে মাখা পারফিউম। ও যখন চোখ মেলে চাইলো, মৃদু হেসে বলল রাগীব। কিয়ৎকাল যাওয়ার পর ও রাগীব কোনো জবাব দিল না। অদ্রি হেসে পেছন ঘুরে তাকালো। না, কেউ নেই। অদ্রি একটু অবাক হলো। ছেলেটা তার সাথে মজা নিচ্ছে? হতেও পারে। অদ্রি বুক ভরে শ্বাস নিল। ঘ্রাণটা এখনো আছে। চুল শুকিয়ে তবেই নিচে নামলো সে। এসে দেখলো রাগীব বসে আছে, কিছুটা চিন্তিত দেখাচ্ছে। অদ্রি কাছে এসে বলল, কি হয়েছে? কিচ্ছু না, বসো। অদ্রি বসতেই মেয়েটিকে নিজ বাহুডোরে আগলে নিল রাগীব। অদ্রি কিছুটা নিচু স্বরে বলল,
আন্টি আছেন তো? তো তো মানে লজ্জা পাবো না? হুম, কি হুম? আপনার কি হলো? রাগীব জবাব দিল না। অদ্রি চেয়ে রইল চাতক পাখির মতন। এক সময় অধৈর্য হয়ে শুধালো, রাগীব কথা বলছেন না কেন? রাগীব চাইলো, তার চোখে মুখে চিন্তা দৃশ্যমান। অদ্রি দুই হাতে পুরুষটির গাল ছুঁয়ে দিল। কি? তেমন কিছু না, বলবেন না? সত্যিই কিছু না, তুমি টেনশন করো না। পড়াশোনা কেমন হয়? ঠিকঠাক? আচ্ছা। হুম। একটু আগে যখন ডাকলাম তখন সাড়া কেন দিলেন না? কখন? ওই তো ছাদে। ওদের কথা ওখানেই থেমে গেল। রোকেয়া দোতলা থেকে নামছেন। দুজন দূরত্ব সৃজন করে বসলো। অথচ তাদের সম্পর্কটায় খুব বেশি লুকোচুরি নেই। তাদের এই দূরত্ব নেহাতেই ভদ্রতার খাতিরে। রাগীব কখন এলে? এই তো আম্মু, চা খাবে তোমরা? আদ্রি মাঝপথে বলল, আমি আনছি আন্টি। রাগীব ওর হাত টেনে ধরলো। আদ্রি অসহায় নয়নে তাকিয়ে রোকেয়া তাদের দুজনেরই দৃষ্টি যেন পড়তে পারলেন। তাই মৃদু হেসে বললেন, আমি আনছি, তোমরা বসো। রোকেয়া চলে যেতে অদ্রি কিছুটা অসন্তোষ সুরে বলল, এটা কি হলো? রাগীবের ভাবলেশীন জবাব, কি আবার? আপনি আন্টির সামনে অমন কেন করলেন? কারণ এমনি। উফ, আপনি একটা অদ্ভুত লোক। অদ্রির বলার ভঙ্গিমায় হেসে ফেলল রাগীব। অদ্রি চেয়ে রইল। 1 সেকেন্ড 2 সেকেন্ড করে অনেকটা সময় পার হলো। রোকেয়া চা হাতে নিয়ে ফিরতে রাগীব একটা জরুরি কাজে বাইরে চলে গেল। চা খাওয়া আর হলো না। এতে মন খারাপ নেমে এলো অদ্রির চোখে মুখে। রোকেয়া মেয়েটির মাথায় হাত রাখলেন। কিছু সময় হাত বুলিয়ে দিয়ে বললেন, ও ফিরে আসবে মা, টেনশন করো না। কি এক অদৃশ্য ব্যথায় অদ্রির দুই চোখ ভরে উঠল। রোকেয়া মাতৃস্নেহে কন্যাটিকে কাছে টেনে নিলেন। ভরসার সাথে বললেন, খুব দ্রুত দুজনের বিয়ের ব্যবস্থা করব। পরের দিন ভার্সিটি থেকে আসার পথে একটি মহিলার সাথে ধাক্কা লাগলো। অদ্রি বেশ ব্যথা পেল। ব্যথার চোটে হাঁটতেও তার কষ্ট হচ্ছে। পথের যাত্রীরা তাকে টেনে উঠিয়ে রিক্সা করে বাড়ি পাঠালো। এই খবরটি রাগীব পেতেই ছুটে এলো অফিস থেকে। তাকে বিভ্রান্ত লাগছে। এদিকে অদ্রির পায়ের বেশ কিছু অংশ আঘাতপ্রাপ্ত। হাতেও চোট লেগেছে। ঠোঁটের এক কোণ কেটে গেছে। সব মিলিয়ে খুবই বাজে অবস্থা। রাগীব এসেই মেয়েটির যত্ন শুরু করে দিয়েছে। কেমন যেন করছে। তার এই অবস্থা দেখে অদ্রি চুপ। রাগীবের প্রতি তার ভালোবাসাটা কেমন বেড়েই চলেছে। ওর কান্না পাচ্ছে। একটা মানুষ এতটা ভালোবাসতে পারে? 1 গ্লাস পানি পান করে ঘুমাতে এলো অদ্রি। রাগীব এসে মেয়েটির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। অনেক নির্দেশ দিয়েছে। সবটা শুনতে হয়েছে অদ্রিকে। চোখ বন্ধ করেও অদ্রির ঘুম আসছে না। কি এক যন্ত্রণা। অদ্রির খুব ইচ্ছে করছে ফোন চাপার। সে উঠে এসে ব্যাগ থেকে ফোনটা বের করলো। ব্যাগের চেন লাগাতে যাবে অমনি কিছু একটা নজরে পড়লো। একটা খামের মতন। অদ্রির কেমন লাগলো। এটা তো ওর না, তবে ও খামটা তুলে নিল চটপট। তারপর বিড়াল পায়ে বেডের কাছে এসে দাঁড়ালো। লাইট জ্বালিয়ে যেই না খামটা ধরবে অমনি কল এলো। সেতু কল করেছে, নিশ্চয়ই খবর পেয়েছে। হ্যাঁ আপু, কি খবর? ভালো। অনেক চোট পেয়েছিস? ভালোই, ধাক্কা লেগে ইটের সাথে আঘাত লেগেছে। ইস, খুব কষ্ট হচ্ছে না রে? বেশি না। তুই বাবা মাকে কিছু জানাসনি তো? না, ঠিক আছে তবে। টেনশন করিস না। আচ্ছা তাহলে ঘুমা। হুম, তুইও। কল রেখে অদ্রির একটু মন খারাপ হলো। রোকেয়া রাগীব যথেষ্ট যত্ন করেছেন, তবে মায়ের যত্নের কথাটা স্মরণ হয়। অদ্রির যখন শরীর খারাপ হয় তখন মা সারা রাত বসে থাকেন। বাবা বারবার দেখে যান, সেতু পায়ের কাছে ঘুমিয়ে থাকে। সবটা স্মরণ করে অদ্রির এই মন খারাপ। একটা সময় পর কান্নাকাটি করলো, অথচ এই কান্নার কোনো মানে নেই। অদ্রির ঘুম ভাঙল ভোরের আলোর ছোঁয়াতে। গত রাতে কান্নাকাটি করে কখন যে ঘুমিয়েছে কে জানে। মেয়েটির মুখেই চোখের পানি শুকিয়েছে। কেমন একটা আঠালো ভাব। ও উঠে গিয়ে মুখ ধুয়ে এলো। এবার ভালো লাগছে। আয়নার সামনে এসে নিজেকে ভালো মতন দেখলো। পায়ের ব্যথাটাও কিছুটা কম, তবে হাতের চোটটা ভালোই। অদ্রি নিজেই আগোছালো চুলগুলো গুছিয়ে নিয়ে একটা নিঃশ্বাস ফেললো। বের হবে তাই বেড থেকে ওড়না নিবে, সেই সময় খামটা নজরে এলো। এক কোণে পড়ে আছে। গত রাতের ঘটনা স্মরণ হলো ওর। ও চট করে খামটা তুলে নিল। আগ্রহ নিয়ে খামটা খুলতে বেরিয়ে এলো বেশ কিছু ছবি। প্রতিটা ছবি ভালো মতন দেখলো অদ্রি। ওর মনে হতে লাগলো মাথার উপরে আকাশ ভেঙেছে। দুই চোখ নামিয়েছে নোনা জলের ফোয়ারা। দুটো ব্যক্তি একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে। কারো মুখে কোনো শব্দ নেই।
কি এক ব্যথায় তপ্ত হয়ে আছে চারপাশ। অদ্রি দ্বিধার চোখে পুরুষটিকে দেখে চলেছে। এদিকে পুরুষটি একেবারেই চুপ। কথা বলুন মিস্টার রাগিব। রাগিব নিরুত্তর। সে মেয়েটির ভালো মতন দেখে চলেছে। অদ্রির দুই চোখ যেন জ্বলন্ত অগ্নিশিখা। কি বলবো, বললেও তুমি বুঝবে না। অদ্রির এবার হাসি পেল, তবে হাসিটুকু ভেদ করে বেরিয়ে এলো কান্না। কি বুঝবো না? এরা কারা রাগিব, আপনি বলতে পারেন? রাগিব কথা না বলে সামনের দিকটায় এলো। অদ্রি দুই হাতে পুরুষটিকে ঠেলে দিয়ে বলল, সরে যান। তুমি মিথ্যে ভুল বুঝলে অদ্রি। এদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তবে এই ক্লোজ ছবিগুলো, তাও এতগুলো মেয়ের সাথে। রাগিব এবার চুপ। অদ্রির দুই চোখ বৃষ্টি ঝরাতে ব্যস্ত। বিষয়টি আমি বলতে চাই না অদ্রি, তবে তুমি আমায় ভুল বুঝলে। কথাটি বলেই চলে গেল রাগিব। অদ্রি ধপ করে মেঝেতে বসে পড়ল। রাগিবের সাথে একাধিক নারীর খুব ক্লোজ ছবি সে একেবারেই মেনে নিতে পারছে না। অদ্রি আর রাগিবের সমস্ত কথা শুনেছেন রোকেয়া। তিনি বড় হতাশ হলেন। ছেলেটা কেন যে অতীত স্মরণ করতে চায় না। তখন প্রায় রাত 11টা বাজে। অদ্রি নিজ রুমে বসে চাপা কান্নায় ভাসাচ্ছিল। এদিকে রাগিব এখনো ফেরেনি। সেই যে সকালে বের হয়েছে, তারপর আর ফেরেনি। রোকেয়া মৃদু শব্দ করে ঘরে প্রবেশ করলেন, তবে অদ্রির হেলদোল নেই। কোনো এক অদৃশ্য শক্তি ওর সমস্ত ধ্যান জ্ঞান তুলে নিয়েছে যেন। রোকেয়া খুব করে মেয়েটির মনের অবস্থা বুঝতে পারলেন, তবে নিজে বিচলিত হলেন না, কারণ তিনি জানেন একটু পরেই মেয়েটির সমস্ত মান অভিমান জলের মতো হয়ে যাবে। অদ্রি মা, কি হয়েছে? অদ্রি বোধহয় শোনেইনি, তাই জবাব দিচ্ছে না। রোকেয়া আলগোছে কন্যাটির বাহুতে হাত রাখলেন। এতে ধ্যান ফিরল ওর। ও চাইল, তবে চোখে মুখে দুঃখের ছায়া। কি হয়েছে মা? রোকেয়ার মায়ায় ভরা কণ্ঠটা অদ্রির সমস্ত শরীরে কম্পন ধরিয়ে দেয়। অদ্রি নিজের কান্না লুকাতে পারে না, অমনি কেঁদে ওঠে। রোকেয়াকে আশ্রে পৃষ্ঠে জড়িয়ে ধরে। আন্টি, আন্টি, এটা কি হয়ে গেল? আমি আপনার ছেলেকে খুব ভালোবাসি, কিন্তু ও বাসে না, ও ভালোবাসে না আন্টি। টানা কয়েকবার বাক্যটি বলতে লাগলো অদ্রিতা। রোকেয়া মৌন। তিনি শুরুতেই কিছু বললেন না, বরং অদ্রির জমানো ব্যথাটা বের হওয়ার সুযোগ করে দিলেন। বেশ কিছু সময় পর যখন অদ্রি কান্না থামলো, তখন রোকেয়া বললেন, সব সময় যা দেখা যায় তা কিন্তু সত্যি হয় না মা। অদ্রি চুপ, দুই হাতের তালুতে চোখের জল মুছে নিচ্ছে। রোকেয়া দীঘল একটা শ্বাস নিয়ে বললেন, জানো, আমার রাগিব সব সময় সেরা ছাত্র ছিল, তবে ওর বেশি ঝোঁক ছিল মডেলিংয়ের প্রতি। এটা অনেক আগের কথা। তোমার আঙ্কেল তখন সাধারণ একজন মানুষ, তার উপর এই জগতে পরিচিত কেউ নেই। রাগিব কঠিন পরিশ্রম শুরু করলো, নানান জায়গায় আসা যাওয়া করলো একটা কাজের আশায়। তবে বলে না, টাকা না থাকলে কোনো কিছুর মূল্য নেই। ওই ভয়ঙ্কর দিনের কথা আমি আজও স্মরণ করতে পারি না। আমার ছেলেটা এক বাটপাড়ের হাতে পড়েছিল। লোকটা ওকে মদের নেশায় বুঁদ করিয়ে দিয়ে পতিতা পল্লীতে নিয়ে ফেললো। জানো তো, সমাজে শুধু নারীরাই টাকার বিনিময়ে বিক্রি হয় না, অনেক ক্ষেত্রে পুরুষরাও টাকার বিনিময়ে। পুরোটা শেষ না করে রোকেয়া বললেন, এই ছবিগুলো এমন কেউ হয়তো তোমাকে পাঠিয়েছে, যারা আমাদের নজরে রাখে, আমাদের সম্পর্ক ভীষণ ভালোভাবে জানে। তুমি ওকে ভুল বোঝো, এটি তারই উদ্দেশ্য। তবে বিশ্বাস করো, এই মেয়েগুলোর সাথে আমার ছেলের কোনো সম্পর্ক নেই। নেহাতি পরিস্থিতির শিকার হয়েছিল, তবে অনেক কষ্টে আমার ছেলেটা সেই পরিস্থিতি মোকাবেলা করে। তবে যে দাগ লাগে সেটা তো সহজে যায় না মা। লোকজন তখন রাগিবের চরিত্র নিয়ে প্রশ্ন তুলত, অথচ সে নিজ ইচ্ছায় অমন জায়গায় পৌঁছায়নি। আর না ওর দ্বারা কোনো খারাপ কাজ নিকৃষ্ট লোকগুলো করাতে পেরেছিল, শুধু এই ক্লোজ ছবিগুলো ছাড়া। সবটা শুনে থ হয়ে যায় অদ্রি। ওর হাত পা কাঁপছে। রোকেয়া একবার মেয়েটিকে দেখে নিয়ে চলে যান, কারণ অদ্রি তার নিজস্বতা রয়েছে। রাগিবের প্রতি তার ভালোবাসা কতখানি সত্যি, এখন সেটাই দেখার পালা। রাগিব এখনও ফেরেনি, অথচ রাত পেরিয়ে ভোর হতে চলেছে। অদ্রির চোখে ঘুম নেই। সে বারবার গেটের দিকে তাকাচ্ছে। অধৈর্য, সে পাগলের মতন ছোটাছুটি করছে। ওর ভালো লাগছে না। রাগিবের ফোনও বন্ধ বলছে। তবে ছেলেটার কি হলো? অদ্রির কান্না পাচ্ছে। কেন সে ভুল বুঝেছিল? কেন সবটা না জেনে বুঝে অভিযোগ তুলল? ভীষণ রাগে অদ্রির দুই চোখে বর্ষণ শুরু হয়েছে। তপ্ত সেই জলে মেখে যাচ্ছে সমস্ত মুখশ্রী। ধীরে ধীরে পৃথিবীর বুকে সূর্যের আলো আধিপত্য বিস্তার করেছে। অদ্রি মেঝেতেই বসে আছে, চোখ দুটো শুকিয়ে আছে নোনা জলের রেখাতে। হলুদ রঙা আলোতে মুখের সৌন্দর্য যেন বেড়েছে কয়েক গুণ। অনেকটা সময় পর গাড়ির হর্ন শোনা গেল। অদ্রির বুকের ভেতর লাফিয়ে উঠল। ও ছুটে বেরিয়ে পড়েছে।
কোথায় তার চুলের অবস্থা, কোথায় তার মুখের সাজসজ্জা, কোনো কিছুই ওকে দমাতে পারল না। ও ছুটে গেল গেটের কাছে। রাগীব যেন একটু বেশি অবাক হলো ওকে ছুটে আসতে দেখে। তবে তার চেয়েও বেশি অবাক হলো যখন দেখলো অদ্রি একদম ছুটে এসে তাকে জড়িয়ে ধরেছে শক্ত হাতে। আই অ্যাম সরি রাগীব, ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি, বুঝিনি, আমি খুব সরি। আমি টানা বাক্যগুলো বলতে লাগলো অদ্রিতা। কাঁদতে কাঁদতে কন্যাটির হেঁচকি উঠে গেছে। রাগীব একটা নিঃশ্বাস ফেলে বলল, ইটস ওকে অদ্রি, আসলে আমার অতীতটা খুব বেশি সুন্দর নয়। জানো তো, কলঙ্ক শুধু মেয়েদেরই নয়, ছেলেদেরও হয়। কি এক আশ্চর্য ব্যথা ছেয়ে গেল অদ্রিতার সমস্ত শরীরে। পিঠের বাঁক বেয়ে নেমে যেতে লাগলো ঘামের স্রোত। সে বড় ঘেমে গিয়েছে। রাগীব দুই হাতের মুঠোতে মেয়েটির মুখ তুলে নিয়ে শুধালো, না খেয়ে আছো? অদ্রি প্রশ্নটির জবাব না দিয়ে বলল, রাগীব, আমায় মাফ করেছো তো? রাগীব একটু করে হাসলো, তবে সেই হাসিতেও কোথাও একটা ব্যথা দেখতে পেল অদ্রিতা। ও শক্ত করে জড়িয়ে ধরল পুরুষটিকে। আমরা আজই বিয়ে করব রাগীব, আজই বিয়ে করব। সত্যি খুব দ্রুত আয়োজন করা হলো। গ্রাম থেকে অদ্রির বাবা মা বোন এলো। তারা ভীষণ বিস্ময়ের সাথে সবটা দেখে চলেছে। অদ্রির মাঝের পরিবর্তনটি খুব করে দেখতে পারছেন লুবনা। মুজাহিদ নিশ্চুপ। মেয়ের এই সিদ্ধান্তে তিনি যে খুব একটা খুশি হয়েছেন এমনটাও নয়। অদ্রি নিজের রুম থেকে তৈরি হয়ে বাবা মায়ের কাছে এলো। লুবনা মেয়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। মুজাহিদও তাই। তাদের সেই ছোট্ট অদ্রি আজ এত বড় হয়ে গেল যে নিজেই সবটা সিদ্ধান্ত নিয়ে অতিথির মতন করে তাদের জানালো। প্রচণ্ড আক্রোশ থেকে কন্যাকে চড় মারলেন মুজাহিদ। অদ্রি কিন্তু কোনো প্রতিক্রিয়া জানালো না। ও বরং বাবা মায়ের পা ছুঁয়ে সালাম করে বলল, আব্বু আম্মু, দোয়া করো যাতে আমি পৃথিবীর সব থেকে সুখী হই। বিয়ের ঠিক আগ মুহূর্তে পালিয়ে গেছে অদ্রিতা। এমন খবর পেয়ে লুবনা আর মুজাহিদের চোখে মুখে অন্ধকার নেমে এসেছে। রহুপ এসে মুজাহিদের পাশে দাঁড়ালেন। আফসোস করে বললেন, শেষমেশ মেয়েটা এই কাজ করবে আমরা কেউই ভাবতে পারিনি। জানি না কোন বুদ্ধি থেকে এই কাজটি করলো। মুজাহিদ লজ্জায় মুখ তুলতেও পারছেন না। লুবনা তো যায় যায় অবস্থা। তার মেয়েটা এতটা বিগড়ে গেল। 1.5 ঘন্টা পর দেখা মিলল রাগীবের। শুকনো তার মুখশ্রী। ছেলেকে দেখে ছুটে এলেন রোকেয়া। রাগীব, বাবা পেলি ওকে? না আম্মু, পেলাম না। অদ্রি আমার সাথে এমনটা কেন করলো আম্মু? শেষমেশ আমারই বন্ধুর সাথে। এই কথা বলেই একটা ব্রেঞ্চে বসে পড়ল রাগীব। মেয়েটার প্রতি ভালোবাসার কোনো কমতি ছিল কি? ট্রেন চলছে। অদ্রির পরনে লাল বেনারসি, মুখে প্রসাধনীর ছোঁয়া, কি সুন্দর লাগছে তাকে। অথচ ভেতরটা গুপ্ত ব্যথায় মরছে। অদ্রির পাশে বসে থাকা ছেলেটা এক বোতল পানি এগিয়ে দিল। মুখে বলল, অদ্রিতা, পানি খান। অদ্রি কিন্তু পানির বোতলটা ছুঁয়েও দেখল না। ওর পরিস্থিতিটা বুঝতে পারছে রাজীব, তাই জোর না করে সাহস জোগাতে বলল, অদ্রিতা শোনেন আমার কথাটা, আপনার লড়াই সবে শুরু। আপনাকে অনেক লড়তে হবে অদ্রিতা, অনেক লড়তে হবে। অদ্রিতা আচমকায় হাউমাউ করে কেঁদে ফেলল। ওকে দেখে রাজবীর বড় মন খারাপ হলো। ও বেশি সময় মেয়েটির দিকে তাকিয়ে থাকতে পারল না। বুকের ভেতরে কোথাও একটা কষ্ট অনুভব হলো। অতিরিক্ত কান্নার ফলে অদ্রির শরীর ভীষণ দুর্বল হয়ে গেছে। ট্রেনের জানালা দিয়ে তরতর করে বাতাস আসছে। রাতের আধারে সেই সমীরণ শরীরকে হিম করে দিচ্ছে। মেয়েটি আরও বেশি কুঁকড়ে যাচ্ছে। রাজীব প্রথম প্রথম নিজেকে সংযত রাখলেও এবার যেন কেন পারল না। সাথে কোনো কিচ্ছু নেই। তাই উঠে পাশের বগি থেকে একজনের থেকে চাদর চেয়ে নিয়ে এলো। সেটা শরীরের উপরে দিতেই অদ্রির মুখশ্রী কিছুটা স্বাভাবিক হয়ে এলো। রাজীব একটা লম্বা নিঃশ্বাস ফেলল। ঠিক কোন নেশায় পড়ে নিজের ঘাড়ে এত বড় বিপদ নিল সে। নিজের জীবনের সিদ্ধান্তগুলো নিতে শিখেছে অদ্রি। ছোট থেকেই তো চটপটে সে। তবে প্রেমের ব্যাপারে এত বড় ভুল হবে তা কেউ কি জানতো? না। অদ্রির জীবনটা কেমন যেন। যে থাকতে চাইলো তাকে সে ফিরিয়ে দিয়েছিল। আর যে ভোগ্য পণ্যের মতন ব্যবহার করলো তার কাছে শান্তি খুঁজছিল ও। অথচ ভাগ্য ভাগ্য কার সাথে পাঠালো? অদ্রির এই জীবন বড় সংকটপূর্ণ। কে জানে কি আছে মেয়েটির ভাগ্যে। যেখানে এতদিনের পরিচিত ভালোবাসার মানুষ রাগীবী চরম নিকৃষ্ট বের হলো, সেখানে তারই সঙ্গী রাজবীর নামক মানুষটাই বা কেমন হবে? অদ্রি জানে না সে কোন আধারে এক টুকরো আলো খুঁজে চলেছে। ট্রেনের বিরক্তিকর শব্দে ঘুম ছুটল অদ্রির। ও উঠে দেখলো আশেপাশে কেউ নেই। স্বাভাবিকভাবেই এত বড় একটা ঘটনার পর ওর মস্তিষ্কেও চাপে রয়েছে। তার উপরে নিজেকে একা দেখে আরও বেশি বিভ্রান্ত হয়ে উঠল। ও চিৎকার করে উঠল। কয়েকবার চেঁচিয়েও বের হতে চাইল।
ঠিক সেই সময়ে একটা শক্তপোক্ত দেহে গিয়ে ঠেকলো ওর মাথাটা। ওর ভীত হয়ে যাওয়া মুখশ্রী দেখেই রাজবীর বলল, অদ্রিতা ভয় পাবেন না, আমি আছি, আপনি শান্ত হয়ে বসুন। স্বাভাবিক হতে কিয়ৎক্ষণ সময় লাগলো অদ্রিতার। ও জানালার পাশে এসে বসলো। রাজবীর হাতে খাবার, সেটা এগিয়ে দিয়ে বলল, অনেক সময় ধরে না খেয়ে আছেন, খাবারটা খেয়ে নিন। অদ্রিতা ঘাড় ঘুরিয়ে চাইলো, দেখলো রাজবীর নামের পুরুষটিকে। এই ব্যক্তিটিকে এর আগে আরও দুবার দেখেছে ও। প্রথমবার রাগীবের সাথে আর দ্বিতীয়বার ট্রেনে। তবে তখন চট করে বুঝে উঠতে পারেনি ব্যাপারটা। অদ্রির মৌনতা দেখে রাজবীর পুনরায় বলল, খাবারটা নিন। অদ্রি এবার শক্তপোক্ত কণ্ঠে বলল, আমি কেন আপনাকে বিশ্বাস করব বলতে পারেন? জবাবে রাজবীর একটু হেসে নিল। ওর ঠিক পাশটায় বসে বলল, অদ্রিতা, আপনি ভুলে যাচ্ছেন গতকাল আপনি আমাকে বিশ্বাস করে এত দূর এসেছেন। সত্যিই তো তাই, রাজবীকে বিশ্বাস করেই তো এত দূর এসেছে অদ্রি। সেটা স্মরণ করেই ওর সমস্ত দেহ শিউরে উঠল। রাগীব আর তার পরিবারকে সম্ভবত পৃথিবীর সব থেকে নিকৃষ্টদের কাতারে পড়ে। রহুপ, রোকেয়া কিংবা রাগীব, তাদের তিনজনের অভিনয়ে জালে আটকে গিয়েছিল অদ্রি। খুব সুন্দর একটা প্ল্যান করে অদ্রিকে প্রেমে ফেলল রাগীব। এটি মূলত তাদের বিজনেসের একটি অংশ। এর আগেও বহু মেয়েকে ভাগিয়ে এনে বিক্রি করেছে ওরা। অদ্রির সাথে অবশ্য এমনটা প্ল্যান ছিল না। ঘটনার সূত্রপাত ঘটে অদ্রি যেদিন প্রথমবার রাগীবদের বাড়িতে এলো। কথা ছিল অদ্রি শুধু পরীক্ষা দিয়ে চলে যাবে, যেহেতু মুজাহিদের সাথে ছোটবেলা থেকে বন্ধুত্ব রৌফের। তবে কথাটা তিনি বলতে পারেননি। তবে কে জানতো খেলা এভাবে বদলে যাবে। অদ্রি যেদিন বাড়ি এলো সেদিন রাতে একটা মিটিং চলছিল, আর সেখান থেকেই ক্লায়েন্ট অদ্রিকে ডিমান্ড করে ফেলে। রাগীব তখন বিষয়টিকে পাত্তা দেয়নি। তবে ক্লায়েন্ট তখন কোটি কোটি টাকা অফার করলো, তখন রাগীবের মাথায় বিষয়টা চড়াও হয়ে ওঠে। তার উপরে ক্লায়েন্টের কথা ছিল মেয়েটির শরীরে কোনো রকম আঘাত করা যাবে না। একটি সুস্থ সুন্দর দেহের অদ্রিতাকে চায় সে। তবে অদ্রি যেহেতু ওদের পরিচিত, তাই আর 5টা প্রজেক্টের মতন কাজ করা রাগীবদের জন্য কঠিন ছিল। কোনোভাবে অপহরণ করা যাচ্ছিল না, কারণ এতে করে ওর পরিবারের ভোগান্তি বাড়বে। কেস হলে ওদের ঝামেলা হতে পারে। তাই এমন কিছু করতে হবে যাতে সবটা ঠিক থাকে। তবে কি করা যায় এই চিন্তা থেকেই রিস্ক না নিয়ে মেয়েটিকে প্রেমের ফাঁদে ফেলে। তবে নানাভাবে অদ্রির কাছে ধরা পড়তে থাকে ও। বিষয়টা কঠিন হচ্ছিল ক্রমশ। সেদিন যখন ছবিগুলো পাওয়া গেল তখন রাগীবের মাথায় আকাশ ভেঙে পড়ে। ও বুঝতে পারছিল কাছের কেউ এই কাজটি করেছে। তবে কে হতে পারে এই বিষয়টি ও বুঝতে পারছে না। রোকেয়া যেভাবে অদ্রিকে বুঝ দিয়েছিল, তারপর রাগীব বেশ অনেকটাই চিন্তামুক্ত হয়েছিল। তবে অদ্রি বিয়ের ব্যাপারে তাড়াহুড়ো করলো। তখন রাগীব চাইলেও নিষেধ করতে পারতো না, এতে অদ্রির হাতছাড়া হতে পারতো। তাই নানান কৌশলে বিয়ের মিথ্যে প্ল্যানটা সাজালো। রাজবীকে বলা হয়েছিল অদ্রিকে বলতে গেটের বাইরে রাগীব অপেক্ষা করছে, কোনো এক সারপ্রাইজ আছে। সেই অনুযায়ী সবটা হলো। তবে শেষে একটা টুইস্ট এলো। রাগীব দেখাতে চেয়েছিল অদ্রি রাজীবের সাথে পালিয়ে গেছে। সেটা সাকসেসফুল তো হলোই, তবে টুইস্ট এলো তখন যখন সত্যি অদ্রিকে নিয়ে পালালো রাজবী। সবটা বুঝতে পেরে চিৎকার করে উঠল রাগীব। জিনিসপত্র ভাঙতে লাগলো। এতদিন কাঠিনাড়া মানুষটা ছিল রাজবী। তারই সামনে দিয়ে তার করা প্ল্যানে তাকে মাত দিয়ে গেল তার পোষা ছেলেটা, যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতো রাগীব। পরিশিষ্ট আজ 2 বছর হতে চলল অদ্রি একটি কেজি স্কুলে পড়াচ্ছে। ছোট ছোট বাচ্চাদের পড়াতে ওর ভালোই লাগে। অদ্রির আজ ক্লাস কম ছিল, তাই আগে ছুটি হয়েছে। ও বের হয়ে দেখলো স্কুলের বাইরে অপেক্ষা করছে রাজবী। ছেলেটার প্রতি অসম্ভব কৃতজ্ঞ। এই মানুষটা ছিল বলেই রাগীব আর তার পরিবারের নিকৃষ্টতা থেকে বেঁচে গিয়েছিল ও। শুধু তাই নয়, এই যে বেঁচে আছে বলা চলে বেশ ভালোভাবেই বেঁচে আছে। এই সবটা রাজবীর জন্য। ছেলেটা নিজের জানের মায়া ত্যাগ করে রাগীবের মতন হায়নার চোখ এড়িয়ে অদ্রিকে আগলে নিয়েছিল। তবে সব থেকে দুঃখের বিষয়টি হলো আজও বাবা মায়ের সাথে যোগাযোগ করতে পারল না অদ্রি। এর কারণ রাগীব যদি কোনোভাবে জানে বাবা মায়ের সাথে অদ্রির যোগাযোগ আছে, তবে তাদেরকে মেরে ফেলতে 2বারও ভাববে না নিকৃষ্ট লোকটা। তাছাড়া বাবা মা এই বিষয়গুলো জানতে পারলে কষ্ট পাবেন। সেই সাথে নানান সমস্যাও রয়েছে। রাজবী অনেকটা সময় ধরে দাঁড়িয়ে আছে। অদ্রির ভাবলেশীন চাহনি দেখে মুখের সামনে হাত দিয়ে শব্দ করলো। এতে করে ধ্যান ভাঙল ওর। কোথায় হারিয়ে গিয়েছো? না এমনি। আচ্ছা ঠিক আছে চলো। কোথায় বলা যাবে না, চলো আগে।
কথাটি বলেই অদ্রির হাত আগলে নিল রাজবি। এতে অদ্ভুত একটা শিহরণ বয়ে গেল অদ্রিতার সমস্ত দেহে। ও অপলক নয়নে ছেলেটাকে দেখতে লাগলো। খুব বেশি সময় নিয়ে দেখলে বোঝা যায় রাজবি অসম্ভব সুন্দর একজন পুরুষ। গভীর দুটো চোখ, কালচে হওয়া ঠোঁট, পুরো মুখশ্রীতে মায়া রয়েছে। হুট করেই চোখ বাঁধতে শুরু করেছে রাজবি। অদ্রি এবার ধৈর্য হারিয়ে বলল, কি মশাই, পাচার করে দেওয়ার ধান্দা নাকি? একদমই তাই, এখন তুমি চুপ করো তো। কিন্তু আমরা কোথায় চলেছি? উফ, অদ্রিতা, এত কেন কথা বলো? আশ্চর্য তো আপনি। রাজবি এবার জবাব দিল না। অদ্রিকে ধরে সাবধানে পথ চলতে লাগলো। আজ অদ্রিতার জন্মদিন, সেটির জন্যই ছোট্ট এক আয়োজন করেছে ছেলেটা। রাজবি চুপ করতে বললেও অদ্রি তো অদ্রি, মেয়েটা কথা না বলে এক সেকেন্ডও থাকতে পারে না। ও এবার বলল, একটা কথা বলেন তো, আপনি কেন এতটা আমার জন্য করলেন? কেন নিজের জীবন রিস্ক রেখে আমাকে আগলে রেখেছেন? যদি রাগীব খোঁজ পায় তবে নিশ্চিত মেরে ফেলবে। রাগীব জবাব দিল না। এই প্রশ্নটি সে নিজেও নিজেকে সহস্রবার করেছে, তবে কোনো উত্তর আসেনি। কি এক নেশায় অদ্রিকে আগলে রেখেছে সে। অদ্রি জবাব না পেয়ে থেমে গেল। রাজবি বলল, কি হলো, জবাব কেন দিচ্ছেন না? রাজবি আবার চুপ। অদ্রি নিজের চোখের বাঁধন খুলে ফেলল। রাজবি দেখল মেয়েটার চোখ ফুলে গেছে, চোখ দিয়ে বৃষ্টির মতন নোনা জল ঝরছে। কেন এতটা করলেন আমার জন্য? রাজবি মাথাটা নত করে চোখ বুজল। ভেতর থেকে সে কিছু একটা অনুভব করে বলল, অদ্রিতা, আমি জানি না কেন আমি এমনটা করে চলেছি, তবে তুমিময় নেশাটা আমার কখনো না যাক। আমি তোমাতে অভ্যস্ত হয়ে গেছি। সেই যে ছোটবেলায় পরিবার হারালাম, তারপর আমি কখনো কোনো কিছু নিয়ে স্বপ্ন দেখিনি। কত খারাপ কাজের সাথে জড়িয়েছিলাম, তবে এতগুলো মাস তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে ফেলেছি। তবে কোনো জোর নেই, আমি সব সময় চাই আমার তুমি ভালো থাকো, সুখে থাকো, সুস্থ থাকো। বাক্যটি শেষ না হতেই অদ্রিতা ছুটে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরেছে, যার ফলে হুট করেই শক্ত কিছুর আঘাত অনুভব করে রাজবি। আকস্মিক সেই ঘটনা ওর ভেতর অবধি নাড়িয়ে দিল। আচমকা জড়িয়ে ধরার জন্য সে কিছুটা ব্যথা পেয়েছে, তবে বাইরের এই ব্যথার থেকে সুখের ব্যথাটা বেশি মনে হচ্ছে। অদ্রি তার চোখের জলে ভিজিয়ে দিচ্ছে পুরুষটির বুকের মাঝখান। রাজবি চোখগুলো ঈষৎ বড় হয়ে গেছে। তবে কি তার এই নেশাটা এবার ব্যক্তিগত তুমিতে পরিণত হতে চলেছে? তো বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।